নমস্কার বন্ধুরা, ডিয়ার বায়োলজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব একটি সম্পূর্ণ নতুন টপিক, জীবন সংগঠনের স্তর বা লেভেলস অফ অর্গানাইজেশন অফ লাইফ, জীবন সংগঠনের স্তর। তাহলে আজকে টপিক শুরু করা যাক। আচ্ছা, জীবন সংগঠনের স্তর কাকে বলে? কাকে বলা হয় জীবন সংগঠনের স্তর? জীবের গঠন এবং কার্যাবলীর বিভিন্ন স্তরে বিন্যস্ত হওয়াকে বলা হয় জীবন সংগঠনের স্তর। সেটি কেমন করে বলা হয় জীবের গঠন এবং কার্যাবলীর স্তর? তাহলে দেখা যাক। আচ্ছা, আমরা কোথায় বসবাস করি? আমরা সবাই পৃথিবীতে বসবাস করি। তো আমরা পৃথিবী নামক গ্রহে বসবাস করি। পৃথিবী একটি কিসের উদাহরণ? পৃথিবী একটি বায়োস্ফিয়ারের উদাহরণ। কি বায়োস্ফিয়ার? যে কোনো স্থান যেখানে প্রাণীর অস্তিত্ব রয়েছে সেটিকে বলা হয় বায়োস্ফিয়ার। আমরা পৃথিবীতে বসবাস করি, প্রাণের অস্তিত্ব অবশ্যই রয়েছে, তাই পৃথিবী হলো একটি বায়োস্ফিয়ারের উদাহরণ। বায়োস্ফিয়ারের মধ্যে কি রয়েছে? বিভিন্ন সজীব উপাদান যেমন রয়েছে, তেমনি জড় উপাদানও রয়েছে। এই সজীব উপাদান এবং জড় উপাদান কি করে? তারা পরস্পর আন্তঃক্রিয়ার ফলে কি করে? পরিবেশের ভারসাম্য বজায় রাখে, এবং এই ভারসাম্য বজায় রেখে তারা কি সৃষ্টি করে? ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। তাহলে পরিবেশের মধ্যে সজীব উপাদান এবং জড় উপাদান পরস্পর আন্তঃক্রিয়ার ফলে পরিবেশে যে ভারসাম্য রক্ষা করে তাকে বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। যেমন পুকুরের বাস্তুতন্ত্র বা সমুদ্রের বাস্তুতন্ত্র যদি আমরা লক্ষ্য করি, সেখানে জল, মাটি, কাদা যেমন জড় উপাদানও রয়েছে, তেমনি প্রাণীদের বড় বড় মাছ রয়েছে, জুপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, বিভিন্ন প্রাণী রয়েছে। এরা কিন্তু একে অপরের উপর নির্ভরশীল, একে অপরের ছাড়া এরা কিন্তু থাকতে পারবে না। তাই পরস্পরের উপর নির্ভরশীল জড় উপাদানও যেমন রয়েছে, সজীব উপাদানও রয়েছে, ফলে তারা পরিবেশে একটি ভারসাম্য রক্ষা করে। সেটি হচ্ছে ইকোসিস্টেম। বায়োস্ফিয়ার থেকে আমরা ক্রমশ ক্ষুদ্র ক্ষুদ্র স্তরে যাচ্ছি। ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলা হয়। এই বাস্তুতন্ত্রের মধ্যে রয়েছে সজীব উপাদান এবং জড় উপাদান। এই বাস্তুতন্ত্র থেকে যদি আমরা শুধুমাত্র সজীব উপাদানগুলোকে পৃথক করি, তখন সেটি হচ্ছে কমিউনিটি। শুধুমাত্র সজীব উপাদানগুলোকে নিয়ে হয় কমিউনিটি। এবার কমিউনিটি থেকে যদি আমরা একই প্রজাতির জীব গোষ্ঠীকে যদি আলাদা করে নিই, তখন সেটি হচ্ছে পপুলেশন। যেমন আমরা একটা পপুলেশন, আমাদের একটা প্রজাতি রয়েছে। আবার বন জঙ্গলে গেলে পশুদের একটি আলাদা পপুলেশন রয়েছে, আবার পাখিদের আবার আলাদা পপুলেশন। তাহলে প্রজাতি অনুযায়ী একই প্রজাতির জীবগোষ্ঠীকে বলা হয় পপুলেশন। আর কমিউনিটি কি হচ্ছে? শুধুমাত্র সজীব উপাদান। ইকোসিস্টেম থেকে শুধু সজীব উপাদানগুলিকে পৃথক করে নিলে সেটি হচ্ছে কমিউনিটি থেকে আবার ক্ষুদ্র স্তরে হচ্ছে পপুলেশন থেকে যদি আমরা যে কোনো একটি ইন্ডিভিজুয়াল অর্গানিজমকে আমরা যদি স্টাডি করি, ইন্ডিভিজুয়াল একটি প্রাণীকে যদি আমরা স্টাডি করি, যেমন সেটা হচ্ছে জীব। আমরা তো জীবের মধ্যে কি রয়েছে? বিভিন্ন রয়েছে তন্ত্র বা সিস্টেম। বিভিন্ন রকম সিস্টেমের সমন্বয়ে হচ্ছে জীবদেহ গঠিত। আমাদের দেহের মধ্যে কি রয়েছে? আমাদের মধ্যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, পরিপাকতন্ত্র দেহের পরিপাকে সাহায্য করে। নার্ভাস সিস্টেম স্নায়ুতন্ত্র, স্নায়বিক উদ্দীপনার সাহায্যে বাইরের পরিবেশের সঙ্গে উত্তেজনায় সাড়া দেয় স্নায়ুতন্ত্র। রেচনতন্ত্র কি করে? রেচনতন্ত্র দেহ থেকে সমস্ত বজ্র পদার্থ দেহ থেকে বাইরে নিষ্কাশন করে রেচনতন্ত্র। তো বিভিন্ন রকম তন্ত্র রয়েছে, তন্ত্র বা সিস্টেম, অর্গান সিস্টেম বলা হয়। এই তন্ত্রের ক্ষুদ্রতম অংশ হচ্ছে অঙ্গ বলা হয়, অঙ্গ বা অর্গান। যেমন সংবহনতন্ত্র কি নিয়ে গঠিত? ধমনী, শিরা, রক্তজালক, হৃৎপিণ্ড,
বিভিন্ন রকম অঙ্গ নিয়ে অর্গান নিয়ে গঠিত, কিন্তু তার মেন অর্গান কি? হৃৎপিণ্ড। সংবহনতন্ত্রের মেন অর্গান হৃৎপিণ্ড। শ্বাস রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র, তার মেন অর্গান কি? ফুসফুস। তাহলে তন্ত্রের ক্ষুদ্রতম অংশ হচ্ছে অঙ্গ বা অর্গান। এই অঙ্গ কি নিয়ে গঠিত? অঙ্গ হচ্ছে আবার কলা নিয়ে গঠিত। স্নায়ু কলা রয়েছে, আবরণী কলা রয়েছে, দেহের আবরণ নির্ধারণ করে আবরণী কলা, স্নায়ু কলা, স্নায়ুতন্ত্রের মধ্যে রয়েছে স্নায়ু কলা। তাহলে অঙ্গ কি নিয়ে গঠিত? কলা। কলা হচ্ছে আবার একই বা ভিন্ন আকৃতির কোষ সমষ্টি। কোষ সমষ্টিকে বলা হয় কলা। একই বা ভিন্ন আকৃতির কোষ সমষ্টিকে বলা হয় কলা। তাহলে কলার ক্ষুদ্রতম অংশ হচ্ছে কোষ। এই কোষ হচ্ছে জীবের গঠনগত এবং কার্যগত একক বলা হয়। জীবদেহে যাবতীয় কার্যাবলী নির্ধারণ করে কিন্তু এই কোষ। এবার কোষের বিভিন্ন রকম উপাদান রয়েছে। রয়েছে কি? প্রোটোপ্লাজম, কোষ পর্দা, প্রোটোপ্লাজম রয়েছে। প্রোটোপ্লাজম কি? দেখতে হচ্ছে অর্ধ তরল থকথকে জেলির মতো একটি সজীব উপাদান প্রোটোপ্লাজম। যেহেতু সজীব, তার মূল উপাদান তো জল থাকতেই হবে। তার 90% উপাদান হচ্ছে জল। জল কি? জল একটি যৌগ। জল হচ্ছে যৌগ। তাছাড়া প্রোটোপ্লাজমের মধ্যে কি রয়েছে? প্রোটোপ্লাজম কি নিয়ে গঠিত? সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। সাইটোপ্লাজমের মধ্যে কি রয়েছে? বিভিন্ন রকম কোষীয় অঙ্গাণু রয়েছে। মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, রাইবোজোম, বিভিন্ন রকম কি রয়েছে? কোষীয় অঙ্গাণু। এই কোষীয় অঙ্গাণু কি নিয়ে গঠিত? কার্বোহাইড্রেট, লিপিড বা ফ্যাট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড বিভিন্ন রকমের নিয়ে গঠিত। এগুলো কি? এগুলো হচ্ছে বিভিন্ন রকম যৌগ বা কম্পাউন্ড বলা হয়। এই যৌগ নিয়ে কোষীয় অঙ্গাণু গঠিত। আবার আমরা যদি এই কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, ফ্যাট বা নিউক্লিক অ্যাসিড এদের রাসায়নিক গঠন বিশ্লেষণ করি, এদের ভেতর কে রয়েছে? সেই কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি রয়েছে। এগুলো হচ্ছে একটি মৌল। এটি একটি মৌলের উদাহরণ। তাহলে আমরা কি দেখলাম? কোষের মধ্যে কি দেখলাম? যৌগ দেখলাম। যৌগকে আবার রাসায়নিক বিশ্লেষণ করলে হয় মৌল। মৌলের মধ্যে আবার কি রয়েছে? বিভিন্ন অণু বা পরমাণু। এই কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন ইত্যাদি এই মৌলগুলো কি? বিভিন্ন অণু পরমাণু নিয়ে গঠিত। অণু পরমাণুর মধ্যে কি রয়েছে? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন প্রভৃতি রয়েছে। তাহলে আমরা দেখলাম যে জীবের এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম স্তর থেকে শুরু করে একদম যে বৃহত্তম স্তর, একে বলা হয় জীবন সংগঠনের স্তর। একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম স্তর থেকে শুরু করে একদম বৃহত্তম স্তর, ক্রমশ সরল থেকে একদম জটিল স্তর পর্যন্ত যে স্তর জীবের গঠন এবং কার্যাবলীর যে স্তরে বিন্যস্ত হওয়াকে বলা হয় জীবন সংগঠনের স্তর বা লেভেলস অফ অর্গানাইজেশন অফ লাইফ। এটা হচ্ছে জীবন সংগঠনের স্তর। নেক্সট দেখি। নেক্সট হচ্ছে আমি যেটাই বলেছিলাম সেটাই আমি ছবির মাধ্যমে দেখিয়েছি। বায়োস্ফিয়ার, একদম লাস্ট প্রান্তে আমরা পৃথিবী হচ্ছে বায়োস্ফিয়ারের উদাহরণ। একদম অণু পরমাণু থেকে শুরু করে একদম বায়োস্ফিয়ার পর্যন্ত হচ্ছে যে স্তর, তাকে বলা হয় লেভেলস অফ অর্গানাইজেশন। ইনক্রিজিং কমপ্লেক্সিটি, যত বেশির দিকে যাচ্ছে, এটি হচ্ছে যত বেশি ক্ষুদ্র থেকে বৃহত্তম স্তরের দিকে যাচ্ছে তত কমপ্লেক্সিটি বাড়ছে। তাহলে ইনক্রিজিং কমপ্লেক্সিটি, জীবন সংগঠনের স্তর হচ্ছে অণু পরমাণু থেকে শুরু করে একদম বায়োস্ফিয়ার পর্যন্ত হচ্ছে জীবন সংগঠনের স্তর। নেক্সট আসি জৈব অণু। জৈব অণু ব্যাপারটা কি? জৈব কথার অর্থ হচ্ছে বায়োমলিকুলস। বায়োমলিকুলস, বায়ো কথার অর্থ কি? বায়ো কথার অর্থ হচ্ছে লাইফ। তাহলে জৈব অণু নিশ্চয়ই জীবের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। তাহলে জীবের গঠনে, জীবের রক্ষণাবেক্ষণে, জীবের বিপাকে বিভিন্ন রকম কাজে লাগে এই জৈব অণু। জৈব অণুর উদাহরণ কি?
কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, লিপিড এগুলো হচ্ছে কি জৈব অণুর মধ্যেই পড়ে। আমরা জৈব অণু জানার আগে যে মৌলগুলো আমরা জেনেছিলাম সেই মৌলগুলো সম্বন্ধে আমরা একটু আগে জেনে নিই। কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন আমরা যে মৌলগুলো সম্বন্ধে জেনেছিলাম সেইগুলো সম্বন্ধে জেনে নিই। প্রকৃতিতে উপস্থিত যে মৌলগুলো পাওয়া যায় সেখানের মধ্যে প্রায় 22টি হচ্ছে মৌল জীবের পক্ষে খুবই প্রয়োজনীয়, জীবের পক্ষে প্রয়োজনীয়, এবং এদের জীবদেহে যে প্রয়োজনীয়তার ভিত্তিতে এরা দুভাগে বিভক্ত, অল্পমাত্রিক মৌল এবং স্বল্পমাত্রিক মৌল, অতিমাত্রিক মৌল এবং স্বল্পমাত্রিক মৌল, অতিমাত্রিক এবং স্বল্পমাত্রিক। অতিমাত্রিক মানে কথার অর্থ হচ্ছে অতিমাত্রায় প্রয়োজন। জীবদেহে যে কোষীয় উপাদান রয়েছে, যে কোষীয় উপাদান তার 95% উপাদান এই মৌল দ্বারা গঠিত, বেশি প্রয়োজন। এদের মধ্যে কোনো একটি ঘাটতি হলে জীবের গঠন কাঠামোর পরিবর্তন হতে পারে, জীবের নানা রকম শারীরবৃত্তীয় কার্যাবলীর বিভিন্ন রকমের অসুবিধার সৃষ্টি হয়, কারণ বেশিরভাগই এই উপাদান, কোষের উপাদান হচ্ছে এই 95%-এর বেশি উপাদান হচ্ছে এই মৌল দ্বারা গঠিত, তাই হচ্ছে অতিমাত্রিক মৌল। এর এক্সাম্পল কি? হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি হচ্ছে এই অতিমাত্রিক মৌল। স্বল্পমাত্রিক মৌল, স্বল্পমাত্রিক নাম শুনেই বোঝা যাচ্ছে স্বল্প মাত্রায় প্রয়োজন, জীবদেহে হচ্ছে স্বল্প মাত্রায় প্রয়োজন। তাহলে কোষীয় উপাদানের মাত্র 5%, কোষীয় যে উপাদান রয়েছে তার 5% উপাদান হচ্ছে এই স্বল্প মাত্রায় এই মৌল দ্বারা গঠিত। তাহলে কোষীয় উপাদানের যে উপাদান রয়েছে তার 5%, সেই কোষীয় উপাদানের 5% কি হচ্ছে এই স্বল্পমাত্রিক মৌল দ্বারা গঠিত। এর এক্সাম্পল কি কি? ক্লোরিন, ম্যাঙ্গানিজ, ফেরাস, কোবাল্ট, কপার, জিঙ্ক, বোরন, অ্যালুমিনিয়াম, ভ্যানাডিয়াম, মলিবডেনাম, আয়োডিন ইত্যাদি হচ্ছে স্বল্পমাত্রিক মৌল। এই মৌলগুলো কি করে? এই মৌলগুলো স্বাধীনভাবে আবার থাকতে পারে না, এরা হচ্ছে রাসায়নিকভাবে বিক্রিয়া করে এরা কি করে? অণু গঠন করে। যেমন হচ্ছে জল, জল জল কি নিয়ে গঠিত? হাইড্রোজেনও যেমন রয়েছে, অক্সিজেনও তেমন রয়েছে জলে। তাহলে এই মৌলগুলো হচ্ছে স্বাধীনভাবে থাকতে পারে না, এরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অণু গঠন করে। এর মধ্যে এরা দুই ধরনের অণু গঠন করে, অজৈব অণু এবং জৈব অণু। জৈব অণু আমি বলেছিলাম শর্করা, লিপিড, প্রোটিন, ফ্যাট জৈব অণু। অজৈব অণু কি? জল, অ্যাসিড, ক্ষার, লবণ এরা হচ্ছে অজৈব অণু। অজৈব অণু হচ্ছে এদের কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে কম, আর জৈব অণুতে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা খুব বেশি মাত্রায় থাকে। আমরা তাহলে জৈব অণু দেখি। জৈব অণু সম্বন্ধে অজৈব অণু এবং জৈব অণু যে বলেছিলাম, অজৈব অণু কি? কার্বন ও হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে খুবই কম, থাকে না বললেই চলে, বা অতি স্বল্প মাত্রায় থাকে। জল, অ্যাসিড, ক্ষার, লবণ হচ্ছে গ্যাসীয় পদার্থ, হচ্ছে অজৈব অণুর উদাহরণ। আর জৈব অণু হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা বেশি মাত্রায় থাকে। শর্করা, লিপিড, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড হচ্ছে মেন জৈব অণুর মধ্যে পড়ে। এই জৈব অণু আবার দুটি ভাগে বিভক্ত, ক্ষুদ্র অণু এবং বৃহৎ অণু। জৈব অণুকে দুটি ভাগে বিভক্ত করা যায়, ক্ষুদ্র অণু, বৃহৎ অণু। ক্ষুদ্র অণু কি? এরা হচ্ছে সাধারণত মনোমার হিসেবে পরিচিত। এরা হচ্ছে কম আণবিক গুরুত্ব বিশিষ্ট, সরল একদম গঠন, উচ্চ দ্রাব্যতাযুক্ত, ক্ষুদ্রাকার এরা জৈব অণু, যেমন মনোস্যাকারাইড, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড। আর বৃহৎ অণু কি? ঠিক ক্ষুদ্র অণুগুলো রাসায়নিকভাবে যুক্ত হয়ে এই বৃহৎ অণু তৈরি করে। বৃহৎ অণুগুলি কি? এরা হচ্ছে আণবিক গুরুত্ব তুলনামূলকভাবে বেশি, রাসায়নিক উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট। যেমন একটি এক্সাম্পল আমি এখানে দেখিয়েছি, অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে কি? মনোমার, এরা কি? ক্ষুদ্র আকৃতির হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, মনোমার হচ্ছে
এদের আণবিক গুরুত্ব খুবই কম। অ্যামাইনো অ্যাসিডগুলো আবার পেপটাইড বন্ডস দ্বারা, পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে কি করে, লম্বা পেপটাইড চেন তৈরি করে, পেপটাইড চেন তৈরি করে। অনেকগুলি পেপটাইড চেন নিয়ে আবার কি হয়, একটি কমপ্লেক্স বা জটিল গঠন সৃষ্টি হয়, সেটাকে বলা হয় আমরা প্রোটিন বলছি। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মনোমার, অ্যামাইনো অ্যাসিডের পলিমার হচ্ছে প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড থেকে হচ্ছে প্রোটিন। আবার পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড হচ্ছে কি, অনেকগুলো মনোস্যাকারাইড পরস্পর যুক্ত হয়ে কি হচ্ছে, পলিস্যাকারাইড। তাহলে এইটা হচ্ছে ক্ষুদ্র অণু, অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলবো ক্ষুদ্র অণু, সেটি যখন প্রোটিন হয়ে যাচ্ছে সেটি হচ্ছে বৃহৎ অণু। তাহলে এই হচ্ছে জৈব অণু এবং জীবন সংগঠনের স্তর আমরা আজকে জানলাম। তাহলে আজ এই পর্যন্তই।